সমাজে রবে মাথা উঁচু করে, দিনটি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বাংলার জনগণ দেখো আজ চায় বাংলায় ক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, আমাদের সুরক্ষাতে আসবে। ভিডিওটি দেখার পর আপনারা মনে করবেন যে কি অদ্বিতীয়া, তাহলে সরাসরি বিজেপির প্রমোশন করতে লেগেছো নাকি? মানে এই গান চালিয়ে তুমি ভিডিও শুরু করছো, মানে বলতে কি চাইছো? বিশ্বাস করুন, আমি গানটিতে বিজেপির গান বা পলিটিক্যাল গান আমি এই জন্য ভিডিওটি দেখাইনি। এখানে সিআরপিএফ এর যে গাড়িগুলি ছিল সেটা তো অতি অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু গানের লাইনটায় দু একটা লাইন এটা না বললেই নয়, যেটা কি সত্যি বুক ছুঁয়ে যায়। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে কোথাও না কোথাও বিস্তারিতভাবে বলছে যে এই যে শিক্ষা শিল্প চাকরি তো গেছেই ভাই, ক্রান্তি আসতে চলেছে। ওই ক্রান্তি পুরো দেখা যাচ্ছে ইমেজে, যে এমন এমন সিআরপিএফ এর গাড়ি ঢুকছে যা আমাকে কিছুক্ষণের জন্য ভাবতে বাধ্য করলো যে ইরান আমেরিকার যুদ্ধ আমাদের পশ্চিমবঙ্গে শিফট হচ্ছে না। তো মানে ভাবুন যে আমাদের পশ্চিমবঙ্গে সত্যি ইলেকশন বিভিন্ন রাজ্যে হয় কি উৎসব, আর আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশন মানে কি ক্রান্তি আসতে চলেছে, সংগ্রাম হতে চলেছে, বোম পড়তে চলেছে, গুলি মারতে চলেছে। মানে ভাই এইরকম পরিস্থিতি কেন হবে? কিন্তু হয়তো এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজকে এই গাড়িগুলি আসছে বলে আমাদের মতো সাধারণ মানুষরা ভাবছি চলুন তাহলে সকাল সকাল ভোট দিতে যাব। মানে অ্যাটলিস্ট বোম তো পড়বে না। আগে কি ভাবতাম যে দুপুর দিক করে যাবো না, বিকাল দিক করে গেলে তো বুথ দখল করে নেবে, সকাল সকাল ভোট দিয়ে চলে আসবো। তো এখন মনে হয় না ঠিক আছে সকাল সকাল তো যাবোই, না হলে দুপুর দিকেও যাওয়া যাবে, বিকালেও যাওয়া যাবে, মানে যখন ইচ্ছে হবে তখন আমরা নিশ্চিন্তে ভোট দিতে পারবো। কারণ গাড়িগুলি দেখে বোঝা যাচ্ছে যে সত্যি পশ্চিমবঙ্গে ইলেকশন কিন্তু চলে এসেছে। আজ আপনাদের প্রত্যেকের মনের মধ্যে একটাই কথা হবে যে সব তো বুঝলাম, কিন্তু ইলেকশনের রেজাল্ট কোন দিকে যেতে পারে। কারণ প্রত্যেকটি মানুষ এখন একটাই কথা ভাবছে যে এতগুলি সমীক্ষা সামনে আসছে, সেটা আপনারা চাণক্য বলতে পারেন, ম্যাট্রিক্স বলতে পারেন, বিভিন্ন যে সমীক্ষা সামনে আসছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকেই এক্সট্রা সিট দেওয়া হচ্ছে, বিজেপিকে কম দেখানো হচ্ছে। বিজেপি 110 থেকে সামথিং যাচ্ছে, টিএমসি 165, ড্যামেজ হচ্ছে, কিন্তু সিট দেখাচ্ছে টিএমসি সরকার গড়ছে। তাহলে সরকার কি তৃণমূল কংগ্রেস গড়ছে, নাকি বিজেপির দিক থেকে বলা হচ্ছে আমরা তো সরকারে চলেই এসেছি ভাই, আমরাই সরকার করবো? তো কি কি জানবো। কিন্তু তার আগে আমি আরেকটা কথা ক্লিয়ার করতে চাই, এটা খুব প্রবলেম হচ্ছে যে এইবার টিএমসি নতুন একটি ছক কষেছেন, খেলছেন যে এইবার নাকি কমিশন গ্রাউন্ড সেট করে দিয়েছে বিজেপির জন্য, যে ওপেন মাঠে গোল করো, জিতে বেরিয়ে যাও, সরকার করো। এইটা সেট করা হচ্ছে। এখন আমি আপনাদেরকে বলছি সত্যি কি তাই? দেখুন, সিস্টেমে যদি প্রথম থেকে এই সরকার গন্ডগোল করে থাকে, অর্থাৎ ভোটার লিস্টে মৃত, স্থানান্তরিত, ভুতুড়ে ভোটারকে দিয়ে ভোট করিয়ে তার লাভ সরকারের যে দল থাকে সেই নিয়ে চলেছে। আজ আমরা দেখতে পেলাম যে সেই ভুতুড়ে ডাউটফুল ভোটার এদেরকে বাদ দেওয়ার পর আজকে টিএমসি বলছেন কমিশন করে দিয়েছে। ভাই কমিশন করে দিয়েছে, তাহলে আপনারা তো এতদিন ধরে সেই ডুপ্লিকেট ভোটারের ওপর বসে 10 বছর সরকার চালিয়ে নিলেন, এই 5 বছর মিলিয়ে 15 বছর হবে, তাহলে তার বেলায় তো কই কিছু বলছেন না। মানে হওয়া কি উচিত ছিল যে 91 লক্ষ নাম যেটা বাদ গেছে, ভুতুড়ে, মৃত, অবৈধ, স্থানান্তরিত, তাদের প্রত্যেকের নাম থাকা দরকার ছিল। মানে তার উপর বেস করে ভোটটা হয়ে যাক, তাহলে কমিশন বিজেপির জন্য ফিল্ডিং সেট করতো না। আর আজ যেহেতু জেনুইন ভাবে সেই নাম বাদ যাচ্ছে, মৃতদের নাম বাদ গেছে, মৃত, স্থানান্তরিত আর ভুতুড়ে ভোটার তো 63 লক্ষ ছিল রে বাবা, সেটা তো ছিল। আজ অ্যাডজুডিকেশনে আরো 27 লক্ষ নাম বাদ গেছে, টোটাল আমরা দেখছি প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে। তাহলে এরা তো ভুলভাল ভোটার ছিল, তাহলে সে থেকে গিয়ে তাকে বাদ দেওয়ার পর এখন বলা হচ্ছে কমিশন নাকি ফিল্ডিং সেট করছে। না, তৃণমূল কংগ্রেস তো সিস্টেমেই গন্ডগোল করে রেখেছিল। সেই সিস্টেমটাকে সাফাই করতে গিয়ে যদি কোনো পলিটিক্যাল পার্টি মনে করে থাকে যে আমার সুবিধা হচ্ছে, তাহলে সেটা তো লাখ ভাগ্য বলবো আমি যে হ্যাঁ কমিশনের সাফাই করার পর লাখ সাথ দিচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস তো ভুতুরে ভোটারের ওপর জয়ী হয়ে থেকে যাবে, এই ভুতুরেরা থেকেই যাবে ভোটার লিস্টে, এটা তো হতে পারে না। মানে আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কমিশন যে কাজটি করেছে সেটি নিরপেক্ষভাবেই করেছে। এবার তার সুবিধা যদি কোনো পলিটিক্যাল পার্টি পেয়ে থাকে তাহলে তার দায় কিন্তু কমিশনের কোনোদিনই হতে পারে না। এইবার হচ্ছে কোয়েশ্চেন যে এই 91 লক্ষ ভোটারের যে নাম বাদ গেছে তাতে কি কোনো ইম্প্যাক্ট পড়ছে? দেখুন, আমি 3টে পয়েন্টে আপনাদেরকে এক্সপ্লেন করবার, পয়েন্টগুলি খুব মন দিয়ে শুনতে হবে যাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এইবার সরকার কে গড়তে চলেছে। প্রথম হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা মজার ব্যাপার হচ্ছে তারা এইরকম ভাবে সমস্ত জিনিসকে দেখায়। এইরকম ভাবে মানে কি? মানে হচ্ছে এইরকম ভাবে মানে হচ্ছে বিরাট বড় করে সমস্ত জিনিসকে দেখায়। যেমন আমি দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের 114টি এমন আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধান হচ্ছে 10%-এরও বেশি। এক একটি বিধানসভা
যেখানে এইরকম টাইপের জয়ের ব্যবধান, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। মানে 114টা 294টার মধ্যে 114টা এমন সিট রয়েছে যেখানে 10%-এরও বেশি জয়ের ব্যবধান তৃণমূল কংগ্রেসের, আর বিজেপির এমন আসন মাত্র 35টি। কোথায় বড়া ভাইয়া, কোথায় নিচে 35টি আসন নিয়ে প্যাপা প্যাপা করে বলছে যে সরকার গড়বো? এটা কি কোনোদিন হতে পারে? তো আমি বলছি এটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা যখন এই সিটের ভেতরে ঢুকবেন তখন বুঝতে পারবেন যে যে সিটের ব্যবধান তৃণমূল কংগ্রেসকে এত বড় দেখাচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু এরিয়া। যে সমস্ত বিধানসভায় মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি, সেই সমস্ত বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রায় 70, 80, 90, 1 লাখ, 1,10,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। তো যখন সেই আসনগুলিকে একত্রিত করা হচ্ছে তো তার পার্সেন্টেজ হয়ে যাচ্ছে ভয়ঙ্কর। মানে তখন দেখাচ্ছে যে বাপরে, মুসলিম ভোটার যারা রয়েছেন, মুসলিম যে সমস্ত বিধানসভা রয়েছে সেখান থেকে লিডই এমন তৃণমূল কংগ্রেসকে ছাপ্পা মার্কে দিয়ে দেওয়া, যেগুলো ওয়েস্ট। দেখুন, একটি ভোটে জেতা মানেও জেতা, ওগুলি কিন্তু ওয়েস্ট। বাট যেভাবে লিড দেখানো হচ্ছে তাতে মনে হচ্ছে ওরে বাপরে, তৃণমূল কংগ্রেসের কত সমর্থক। আবার যখন আপনারা বিজেপির দিকে আসবেন তখন আপনারা নর্থ বেঙ্গল থেকে স্টার্ট করে দিন। নর্থ বেঙ্গল, এদিকে আপনারা মুর্শিদাবাদের দিকে যদি চলে আসবেন তো অবাক করা বিষয় হচ্ছে মুর্শিদাবাদেরও কিন্তু অলরেডি 2টো সিট ছিলই বিজেপির, সেখানে আরো 2-1টা সিট বাড়তে পারে এমনটাও ইকুয়েশন বলছে, মানে সেখানেও ঢুকছে। আপনারা যদি মতুয়া সম্প্রদায়ের গড়ে যান তো সেখানেও বিজেপির আসন রয়েছে। আপনারা বীরভূম, বোলপুর সাইডে দেখছেন এখন পরিস্থিতি কিন্তু বিজেপির দিকে হাওয়া। সাউথ বেঙ্গলের দিকে পর্যন্ত বিজেপি থাবা মারছে। মানে এরিয়াটা একবার ভাবুন, হারতে পারে সিট, ফাইট দিয়ে কিন্তু এরিয়া বাড়িয়ে নিয়েছে। মানে এই সমস্ত গ্যাপিং এরিয়াতে আরো বিস্তার করাটা ইজি। তার মানে তৃণমূল কংগ্রেসের ওই যে দেখানো হচ্ছে বিরাট ব্যবধান, ওটা কটা? যে বিধানসভায় যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর লিড দিচ্ছে সেই লিডকে এক জায়গায় করিয়ে বলা হচ্ছে বিরাট। অ্যাকচুয়ালি ওটা কেন্দ্রীয়ভূত, ছোট্ট। আর বিজেপির যখন দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে নর্থ থেকে সাউথ পুরো এরিয়াতে কিন্তু সিট এক একটা নিয়েছেন এবং সেখানে তার শাখা বিস্তার করা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গে যদি আমরা বলে থাকি, ভবানীপুর যদি বলে থাকি মমতা ব্যানার্জির গড়ে, তো সেখানে আপনারা ভাবতে পারবেন না 5 বছরে নাকি আরএসএস এত শাখা বাড়িয়ে নিয়েছে মমতা ব্যানার্জির নাকের ডগায়, তিনি ধরতেই পারেননি, কাজ করেছে। তাহলে এই জায়গায় আপনাদের মাইন্ড থেকে এটা ডিলিট করে দিন যে বিরাট ব্যবধান বিরাট কিছু নয়। আর তার ওপর সব থেকে বেশি এসআইআর এ যদি কোথাও থেকে নাম বাদ গিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ। যার জন্য শুনবেন ভাইপো এখন অলরেডি বলতে লেগেছেন, আমরা তো মালদা মুর্শিদাবাদ বাদ দিয়ে মোটামুটি বুঝে গেছি যে আমরা এসআইআর এ মেকআপ করে নেবো আমরা এসআইআরটার ধকল আমরা ঝেলে নেব। কখন বলছেন যে মালদা মুর্শিদাবাদ বাদ দিয়েই। বুঝতে হবে কেন বলছেন, এটা ভয়ের কারণ। মুর্শিদাবাদ একাই এমন একটা জেলা যেখান থেকে 20টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে 22টার মধ্যে, সেখান থেকে বড় ড্যামেজ হতে চলেছে। তো এই ড্যামেজকে বলছে বাদ দিয়ে মেকআপ করে নেবো, মানে বুঝে নিন পরিস্থিতি। দ্বিতীয় ফ্যাক্টরে যান, এমন 60টি আসন রয়েছে যা সরকার গড়ার চাবিকাঠি। এমন 60টি আসন রয়েছে যেখানে নেক টু নেক ফাইট হতে চলেছে, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কারণ সেই 60টি আসনে 10 থেকে 15,000 ব্যবধানে তৃণমূল কংগ্রেস বেরিয়েছে। আমি ওই জন্যই প্রথমেই আপনাদেরকে বললাম যে যেখান থেকে ভয়ঙ্কর লিড দেখাচ্ছে সেটা কেন্দ্রীভূত, মানে সংখ্যালঘু এরিয়া জায়গার ভোটগুলিকে এক জায়গায় করে ভয়ঙ্কর লিড দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু ইমেজ তা নয়। এই 60টি এমন আসন রয়েছে যার মধ্যে রয়েছে, ভালো করে দেখুন, উত্তর 24 পরগনায় 13টি আসন, মানে বিধানসভা এমন রয়েছে। মুর্শিদাবাদে পর্যন্ত 10টি এমন আসন রয়েছে, বাঁকুড়া পুরুলিয়া 9টি, কলকাতায় 4টি, হাওড়া হুগলি মিলিয়ে 8টি, এরকম ভাবে 2 বর্ধমান আর 2 মেদিনীপুর যদি বলি 8টি, আর উত্তরবঙ্গের 3 জেলা প্লাস নদিয়ার 3টি। এই এরিয়াগুলিতে ব্যবধান হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেতার মাত্র 10 থেকে 15,000। এসআইআর এর নাম কেমন বাদ গেছে একবার ভেবে দেখুন। এইবার এসআইআর এর নাম বাদ যাওয়ার পর, যেখানে মুর্শিদাবাদ থেকে আমি আবার বলছি আপনাদেরকে সব থেকে বেশি নাম বাদ গেছে, তো তারপর এই সমস্ত এরিয়াতে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে একবার ভাবুন। আমি তার মানে এটা বলতে চাইছি না যে ইটাহার থেকে বিরাট হাড্ডাহাড্ডি লড়াই হবে, ইটাহার বিধানসভা থেকে, আমি এটা বলছি না। আমি এটা আপনাদেরকে বলছি না জঙ্গিপুর থেকে হাড্ডাহাড্ডি লড়াই হবে, না। ভালো করে বুঝুন, যে যে এরিয়াতে সংখ্যালঘু রয়েছে সেটা বাদ দিয়ে আমি ইকুয়েশনে বলছি আপনাদেরকে যে 60টি এমন সিট রয়েছে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং এসআইআর এর পর তো বড়সড় ইম্প্যাক্ট পড়বেই। থার্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে 1,92,000 ভোট ঘুরলেই
58টি সিট তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যাবে। দেখুন, এক গ্লাসে জল ভর্তি রয়েছে, তৃণমূল কংগ্রেসের জল কিন্তু ভর্তি, তার মানে তার এক্সট্রা ভরার কিছু নেই, হয় তাকে মেনটেন করতে হবে, না হলে সেটা মাইনাস যাবে। আর এখন পরিস্থিতি 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, 2021-এ 10 বছরের ছিল, আর এইবার কিন্তু 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর। 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সিতে নন্দীগ্রাম থেকে হেরেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, আর এবার 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, যেখানে 1,92,000 ভোট ঘুরলেই 58টি সিট তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলতে পারে। তো যতটা ইজিলি বললাম 58টি সিট হারিয়ে ফেলতে পারে, অতটা কি সহজ? তো আমি বলছি একদমই নয়, একদমই অতটা সহজ নয়। কিন্তু যদি এটা কিন্তু ফ্লোটিং বা ডিসাইডেড ভোটার না, আমি যে 58টি সিট হারানোর কথা বলছি, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, আপনারা বলতে পারেন ঘাঁটি, যেখান থেকে এই যে বিধানসভার কথা আমি বলছি, বিধানসভা পিছু 3,310 করে ভোট তৃণমূল কংগ্রেসের দিক থেকে যদি বিজেপিতে শিফট হয়, তাহলেই এই খেলা ঘুরতে পারে। আবারও বলছি, আমি এখানে ফ্লোটিং ভোটারের কথা বলছি না, বা নর্মাল মানুষ না, যে সমস্ত বিধানসভা পিছু যেটা তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, সেই 58টা বিধানসভার মধ্যে যদি এক একটি বিধানসভা পিছু যদি 3,310 করে ভোট বিজেপি তৃণমূল কংগ্রেসের খাতা থেকে নিজের খাতায় টানতে পারে, তবেই কিন্তু এই 58টি সিটে লস হতে পারে। আর এই যে কত ভয়ঙ্কর হবে, পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে, সরকার কে করবে সেটা অটোমেটিক্যালি ডিসাইড হয়ে যাবে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে ভবানীপুর। আর ভবানীপুরকে নিয়ে আমি এইটুকু কথা বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ইতিহাস গড়তে চলেছেন। গড়বেন কি গড়বেন না সেটা কিন্তু 4 মে আমরা জানতে পারবো, কিন্তু গড়তে চলেছেন এই কারণেই বলবো, কারণ 2021-এ অলরেডি লাফিয়ে গিয়ে নন্দীগ্রাম থেকে হেরেছেন। এইবার যা প্রচার চলছে তাতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে নিজের ক্ষমতা দেখাচ্ছেন, নিজে উঠে এসে ভবানীপুর থেকে লড়াই দিচ্ছেন। ভবানীপুর যেখানে বাঙালিয়ানা কম, পাঞ্জাবি, গুজরাটি, বিহারি মানুষজন বেশি, মমতা ব্যানার্জি অলরেডি বহিরাগত করে তাদের মন কিন্তু ভেঙেই রেখেছেন। তাতে তারা এবার কতটা ভোট দেবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এবার ভবানীপুর থেকে যদি কোনো কারণে মমতা ব্যানার্জি হেরে যান, কারণ এটা প্রেস্টিজিয়াস ফাইট হবে, যদি মমতা ব্যানার্জি হেরে যান, তাহলে ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী, 15 বছরের সিটিং মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা থেকে হারবেন, তাও আবার দুবার। একবার তো নিজের নন্দীগ্রামে গিয়ে লাফিয়ে হয়েছেন, তার মানে ওটাকে নিজের ভেবেই দাঁড়িয়েছিলেন, সেখান থেকেও হেরেছেন। আর এবার ভবানীপুর থেকেও যদি হারেন, তাহলে ইতিহাস গড়ার থেকে কোনো অংশে কম হবে না। বাকি মমতা ব্যানার্জি হারবেন কি হারবেন না, সরকার পরিবর্তন হবে কি হবে না, তৃণমূল কংগ্রেসের সরকার গড়বে কি গড়বে না, সেটা তো আপনাদের ভোট ডিসাইড করবে। আর 4 তারিখে ইমেজ আমাদের সামনে ক্লিয়ার হবেই। কিন্তু এই যে SIR ফ্যাক্টর এই ইলেকশনে বড় ইম্প্যাক্ট ফেলবে। আর তাছাড়া এই যে মৃত ভুতুড়ে ডুপ্লিকেট ভোটারের যে মজাটা সরকার পক্ষ নিত, এটা নিয়েই থাকে, যে সরকারে থাকবে সেই নেবে, তো তার যে হাত থেকে স্লিপ করে গেল, এইটার বড় ইম্প্যাক্ট পড়বে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে এই যে দফায় ইলেকশন, 7 দফা 8 দফা, এতে মজা লেগে যেত না, প্রত্যেকটা সিট নিজের মতো করে ঘুরে ইলেকশনটাকে মনিটর করা যেত। এবার 2 দফায় ভোট হওয়াতে সেই ছাপ্পা, রিগিং, বুথ দখল, মানুষকে ভয় দেখানো, গুন্ডাগিরি করা, এই সমস্ততে থাবা বসিয়েছেন কমিশন। এবার এই সমস্ত কিছুর মধ্যে কোন ফাঁক দিয়ে টিএমসি বেরোয়, না বিজেপি বেরোয়, না সিপিএম কংগ্রেস কিছু করে, সেটাই এখন দেখার বিষয়। বাকিটা আমরা 4 তারিখে অতি অবশ্যই জানতে পারবো। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।